ওয়েলকাম আসসালামু এভরিবডি আলাইকুম। ওয়েলকাম আসসালামু আলাইকুম। এভরিবডি আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তার শুরুতেই আমাদের গতকালে একজন মিস করেছিল, জুবাইদা। সো আই ইনভাইট জুবাইদা টু স্টার্ট হার প্রেজেন্টেশন। ওকে, শুরু করবো। ইয়েস। Assalamu alaikum everyone. I am Zubaida Binte Joshim in front of you. My bearing ID is BBA RF 34171041. My presentation topic is factors that determine the level of working capital and significance of working capital. First of all, I will discuss about factors that determine the level of working capital requirement. A large number of factors influence the working capital requirements of a firm. Some of them are nature of business, market and demand conditions, credit policy, availability of credit from suppliers, operating efficiency, price level changes. Nature of business. Nature of business can influence the working capital requirement. Generally, financial organization require more liquid assets, and working capital than other businesses. Okay, can you explain how price level changes affect the level of working capital? The increasing changes in price level requires more working capital in a firm. Okay, discuss about the significance of working capital. Working capital refers to the current assets in a firm, which is required to conduct day-to-day activities of a firm. It is the lifeblood of a firm. If there is any shortage of working capital in a firm, the firm will face financial crisis and bankruptcy. What do you mean by bankruptcy? What is bankruptcy? বলতে পারবে না? গত ক্লাসে আমরা ব্যাংক্রাপসি নিয়ে এত কিছু বললাম, আলাপ করলাম। লাস্ট ক্লাস করিনি স্যার। ভিডিও দেখনি? না স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, থ্যাংক ইউ।
তো আমরা আজকে পড়াশোনায় ফিরে আসি। গত ক্লাসে তোমাদেরকে একটু হোমওয়ার্ক দিয়েছিলাম। তো কে কে করেছো বলো? জি স্যার। কি বের করতে বলছিলাম? আর গ্রস প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর রিটার্ন অন ইকুইটি। ফাইন, বের করেছো সবাই? জি স্যার। কে কে বের করেছো হাত তুলো, রেইজ হ্যান্ড। কে কে করেছো, রেইজ ইউর হ্যান্ডস। পাঁচজন করেছো। জুবাইর করেছো, আসিফ সরওয়ার, ইফরাত স্নিগ্ধা, সুমাইয়া আক্তার, রোকেয়া আক্তার, শামিমা, এরা করেছো। 1 2 3 4 5 6 জন। বাকিরা করনি না সময় পাওনি? বাকিরা সময় পাওনি? সানজিদা লিনা নাই আজকে? সানজিদা লিনা কই? জি স্যার। করনি? স্যার আমি কালকে ক্লাসটি একটু মিস গিয়েছিল তো এই কারণে করতে পারিনি। ও আচ্ছা, মিস করলে তো এখন সুযোগ আছে, ভিডিও দেখে নিবে। এখন তো ক্লাস মিস করার কোনো সুযোগ স্যার নেই। মানে ভিডিওটা যে আপলোড দিয়েছেন এটা জানা ছিল না, এই কারণে স্যার করতে পারিনি। ও আচ্ছা, ওটা তো ইউটিউবে ঢুকলেই পাবে। যাই হোক, তো একজনের রেজাল্ট বলো। কে বলবে? জুবাইর বলো রেজাল্ট গুলি। গ্রস প্রফিট মার্জিন হচ্ছে 0.17523। 0. স্যার এটাকে পার্সেন্টেজ করতে হবে? জি, প্রফিটেবিলিটির পার্সেন্টেজ হলে রেজাল্টগুলি সবই পার্সেন্টেজ। আর লিকুইডিটির গুলি হলো যেটা আসে, 17.52। খেয়াল করো, লিকুইডিটির রেজাল্টগুলি আসবে যেটা আসে সেটা is to 1, আর প্রফিটেবিলিটির রেজাল্টগুলি হবে ইন পার্সেন্টেজ। এবার বলো জুবায়ের। গ্রস প্রফিট মার্জিন 17 পয়েন্ট কত পার্সেন্ট? 5 to 3%। 5 to 3%। বাকিরা যারা করেছো তোমরা মিলিয়ে দেখবে, যদি এই রেজাল্টের সাথে না মিলে তোমরা বলবে। হ্যাঁ, তারপরে বলো। স্যার নেট প্রফিট মার্জিন 0.0358। এটা পার্সেন্টেজ করতে হবে? স্যার মিলছে স্যার। 0.0358, 3.58%। জি স্যার। তারপরে বলো। রিটার্ন অন অ্যাসেটস 10.76%। জি স্যার। বলো। জি স্যার। রিটার্ন অন ইকুইটি 16.39%। ঠিক আছে, বাকিদের? জি স্যার। 16.38 হয়েছে স্যার। ও যেটা বলছে, জোবার যেটা বলছে এটাই যে কারেক্ট, আমি কিন্তু সেটা বলি নাই। বলছি এই রেজাল্ট সবার আসছে কিনা, যদি না আসে তাহলে সেটা আমরা আবার চেক করে দেখবো যে ওটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তারপরে বলো। সবগুলি হয়েছে? এক ইয়ারেরটা করছি স্যার, মানে এক বছরেরটা করেছো, বাকিরা কি 3 বছরেরটা করেছো? জি স্যার, 3 ইয়ার একটাই করছি। আর লিকুইডিটি তো গত ক্লাসে বের করেছিলাম, ওইটা কি বাকি 2টা ইয়ার করেছো? লিকুইডিটি 3 বছর করেছো কে কে?
গতকাল বা আজকে? 3টা বছর করা হয়নি এটা। 3 বছরটা কেউই করনি? 3 বছর বলতে 3 বছর বলতে 3টে কলাম দেওয়া ছিল না ওখানে? স্যার একটাই করছে, করেছি। বাকি দুইটা করেন। 3 বছর লিকুইডিটি কে করেছো? 3টে কলামই যে আলাদা আলাদা ভাবে বের করতে হবে, এটা কেউ করনি? জি স্যার করেছি। ইফরাত বলো। পয়েন্ট আকারে করিনি, হুম? গ্রস পার্সেন্টেজ করিনি স্যার। পার্সেন্টেজ করতে হবে না তো লিকুইডিটি, আমি লিকুইডিটির কথা বলছি, তুমি কোনটা বলতেছো? কারেন্ট রেশিও, কুইক রেশিও গুলা। ও হ্যাঁ। আচ্ছা, ওইটা করিনি। এটা না করলে তো ওইটাই জিজ্ঞেস করেছি। তো এখানে আমাদের যেটি দেখতে হবে ওইটা তোমরা করবে, ওইটা করলে তাহলে আমরা কম্পারিজন করতে পারতাম। এখন একটা করো, না হলে তো আমরা কম্পেয়ার করতে পারবো না। লিকুইডিটিতে যাও, লিকুইডিটিতে গিয়ে ওখানে কারেন্ট রেশিও এবং কুইক রেশিও বাকি দুইটা বের করে ফেলো, 1-2 মিনিট লাগবে বের করে ফেলো, না হলে পরের কাজটা করতে পারবো না, এটা লাগবে আমাদের। কারেন্ট রেশিও, কুইক রেশিও, একটা রেজাল্ট তো আছে আমাদের, মানে 1 ইয়ার, আর বাকি দুইটা কলাম বের করো এবং এর সামনেই লিখে রাখো। কারেন্ট রেশিও যেটি আমাদের বের করা ছিল, এটা একজন বলো তো। 1.2341 1.23, আর কুইক রেশিও কত ছিল? 0.55 না? জি। আচ্ছা, এখন এরপরে বাকি দুইটা ইয়ার বের করে ফেলো, বেশি সময় লাগবে না। ইয়ার 2, ইয়ার 3।
হয়নি করা? স্যার কারেন্ট রেশিও বাই করছি, কুইক রেশিও করতেছি। শেষ হলে বলো। স্যার শেষ। বলো। Sir, year 2, the current ratio 1.25. 3, Year 3, current ratio 1.20. Year 2, quick ratio 0.5569. Year 3, quick ratio 0.4631. আচ্ছা ফাইন। তাহলে আমরা তিনটা পেয়ে গেলাম, কারেন্ট রেশিও, কুইক রেশিও। আর এবারে আসো প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে তোমরা 3 বছর করে করনি কেউ? জি স্যার করছি। প্রফিটেবিলিটি? জি স্যার। জি স্যার করছি। স্যার করছে। তো এটা তো 3 বছর আছি। এবার আমরা কম্পেয়ার করি, দেখো
যে কারেন্ট রেশিও ইয়ার 1 ছিল 1.23, তাই না? জি। তখন আমাদের গ্রস প্রফিট কত ছিল মার্জিন? 17.5 to 3%. আচ্ছা, আর নেট প্রফিট? নেট প্রফিট বলো। 3.58. জি স্যার 3.58%। আচ্ছা, তাহলে দুইটা কম্পেয়ার করো। যখন আমাদের ইয়ার অনে কারেন্ট রেশিও 1.23, তখন আমাদের গ্রস প্রফিট 17.5%। এর পরের বছর যখন কারেন্ট রেশিও 1.23 থেকে বেড়ে 1.25 হলো, তাহলে বাড়লো, একটু বাড়লো না? তখন আমাদের প্রফিটেবিলিটির অবস্থা কি হলো? 17.5 থেকে হলো কত? 17.8, মানে এটাও একটু বাড়লো। ইয়ার 3-তে এসে আমাদের কারেন্ট রেশিও 1.25 থেকে 1.2 একটু কমে গেল। আর এটা যখন কমে গেল তখন আবার গ্রস প্রফিট এটা আবার অপোজিট হয়েছে, 1.78 থেকে 1.79, এটা আবার বেড়ে গেছে। এটা তো দেখতে পাচ্ছ রিলেশনশিপ। আবার একইভাবে দেখো, যদি আমরা রিটার্ন অন অ্যাসেটের সাথে কম্পেয়ার করি, যখন কারেন্ট রেশিও 1.23 ছিল তখন রিটার্ন অন অ্যাসেট 0.059, তাই না? বা 5.9%, তাই তো? রিটার্ন অন অ্যাসেট বের করেছে না? 8.76%। রিটার্ন অন অ্যাসেট ফার্স্ট ইয়ার কত ছিল? 10.76%. হুম 10.76%. কিভাবে করেছে? কতকে কত দিয়ে ডিভাইড করেছে? সরি, সূত্র হচ্ছে EBIT 1 minus T, আর ভাগ হচ্ছে নেট অ্যাসেটস। প্রফিট আফটার ট্যাক্স মানে ট্যাক্স বাদ দেওয়ার পরে আর ডিভাইড করেছে নেট অ্যাসেট দিয়ে, তাতে তো আসে 7.2%। এটা চেক করো, এটা সমস্যা আছে। নেট প্রফিট মার্জিনটা বলো। 8.58%। নেট প্রফিট মার্জিন ফার্স্ট ইয়ারে কত ছিল? 3.58%। 3.58, মানে 3.6 ধরলাম আমরা। পরের বছর 3.9। তারপরের বছর 0.6। আচ্ছা, বাড়লো, বাড়ার পরে কমলো। এরপরে লিকুইডিটির সাথে কম্পেয়ার করো। যখন 1.23 থেকে বাড়লো আর তখন নেট প্রফিট মার্জিনও বাড়লো। যখন থার্ড ইয়ারে গিয়ে লিকুইডিটি কমলো তখন আবার নেট প্রফিট মার্জিনও কমলো। আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এর ফর্মুলাটা কি আসলে উপরে তো মানে স্লাইড থেকে যেটা নিছিলাম স্যার, EBIT ইনটু 1 মাইনাস টি আর ডিভাইডেড বাই নেট অ্যাসেট, তো এটা দিয়ে করলে তো স্যার 10.76 আসে। আর রিটার্ন অন ইকুইটির ফর্মুলা ছিল প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই নেট ওর্থ অর ইকুইটি। প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট যদি করো, রিটার্ন অন অ্যাসেটের ফর্মুলা কি? স্যার আপনার স্লাইডে থেকে তো ছিল যে আর আপনার স্লাইড থেকে নিয়েছি। আর টোটাল জানি স্যার নেট ইনকাম ডিভাইডেড বাই রিটার্ন অন টোটাল অ্যাসেটের ফর্মুলা কি ছিল? স্যার EBIT ইনটু 1 মাইনাস টি বাই টোটাল অ্যাসেট। EBIT 1 মাইনাস টি মানে হলো প্রফিট আফটার ট্যাক্স, মানে ট্যাক্স বাদ দেওয়ার পরে, ঠিক আছে? এইটাই ভেঙে ভেঙে দিচ্ছি। হ্যাঁ, ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট করবা, মানে নেট অ্যাসেট করেছে না, টোটাল অ্যাসেট হবে। টোটাল অ্যাসেট দিয়ে ডিভাইড করলে যেটা হয়
স্যার 1 মাইনাস টিটা হবে না তাহলে হবে, নিচেরটা বলছি, নিচেরটা হলো টোটাল অ্যাসেট, তাহলে রেজাল্ট বইয়ের সাথে মিলবে। আচ্ছা, ওইটা তোমরা বের করে নিও, এটা সমস্যা না। তো এখানে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো রিলেশনশিপ। যখন কারেন্ট রেশিও বাড়ে তখন প্রফিটেবিলিটি কমে, আবার প্রফিটেবিলিটি যখন কমে কারেন্ট রেশিও তখন বাড়ে। ম্যাক্সিমাম কেজে তাই হয়, দুই একটা ক্ষেত্রে হয়তো এরকম হয় যে এটাও বেড়েছে ওটাও বেড়েছে, আবার এটা কমেছে এটা কমেছে, এরকমের এক্সেপশনাল কেসে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বা ইন জেনারেল যেটি হলো, যখন আমাদের লিকুইডিটি বাড়বে, লিকুইডিটি বাড়লে আমাদের প্রফিটেবিলিটি কমবে। কেন? এই রিলেশনশিপকে বলে ইনভার্স রিলেশনশিপ, ইনভার্স রিলেশনশিপ বা নেগেটিভ রিলেশনশিপ। কেন? কারণ আমাদের প্রফিটেবিলিটি বাড়া মানে কি, অ্যাভেলেবিলিটি অফ ক্যাশ, ক্যাশ হোল্ডিং বেড়েছে, হাতে বেশি পরিমাণ ক্যাশ আছে। তার মানে উল্টোভাবে বললে বেশি পরিমাণ ক্যাশ থাকা মানে কি ইনভেস্টমেন্ট কমেছে, আর ইনভেস্টমেন্ট কমলে আমাদের রিটার্ন বাড়বে না কমবে? কমবে। 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 তাহলে তোমার যখনই লিকুইডিটি বাড়বে তখনই তোমার প্রফিটেবিলিটি কমবে। আবার সেম অপোজিট ভাবে বললে, তোমার লিকুইডিটি কমে গেল মানে কি হাতে ক্যাশ কম, তাহলে ক্যাশ কি করেছো, ইনভেস্ট করেছো, আর ইনভেস্ট বেশি করলে তখন তোমার রিটার্ন বাড়বে। তাহলে রিলেশনশিপ বিটুইন দ্য প্রফিটেবিলিটি অ্যান্ড liquidity is inverse. That means when liquidity increases and profitability decreases, and from the result of the ratio we find it in some exception. Other than exception, this relationship proves the inverse relationship between liquidity and profitability. এটা সবসময়ই থাকে, সকল ফার্মের ক্ষেত্রেই থাকে, এবং এটি মাঝে মধ্যে যদি এক্সেপশন হতে পারে সেটি তো কোনো এক বছরে হতে পারে, কিন্তু ওভার দ্য ইয়ার 5 বছরের ডেটা নিয়ে প্রতি বছরই দুইটাই বাড়বে, এটাও বাড়বে ওইটাও বাড়বে, এটা হয় না। এটা হলে সেটা হলো ফার্মের জন্য মানে কি অন্য কোনো সমস্যা আছে। যিনি মানুষ যদি অসুস্থ থাকে, অসুস্থতার সাথে তার ওয়ার্কের একটা রিলেশন আছে না, ওয়ার্ক আওয়ার, কর্মক্ষেত্র। অসুস্থ থাকলে তো তার মানে অ্যাক্টিভিটিস কমে যাবে, তার মানে যে অসুস্থতার রেট বেশি মানে হলো অ্যাক্টিভিটিসের পরিমাণ বা ইউনিট কম। এখন যদি এরকম হয় যে অসুস্থ বাড়তেছে আর তার কাজের গতিও বাড়তেছে, এটা এক্সেপশন। এটা সবসময় হলে তাহলে সেটা কোথাও সমস্যা আছে বুঝতে হবে আর কি, কারণ এটা হয় না এরকম। কেউ অসুস্থ হতে হতে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে, আর এদিকে তার কর্মক্ষেত্রে তার কাজের পরিমাণও বেড়েছে, তার এফিসিয়েন্সি বেড়েছে, এটা কি সম্ভব? না স্যার। না স্যার। কিন্তু কখনো কখনো হয়তো সেটা এক্সেপশন হতে পারে, যে অসুস্থ হওয়ার পরে এত বেশি কথা বলে যে আগে যে কম কথা বলতো এখন বেশি বেশি কথা বলে। না, আমি মনে করো টিচার, বেশি কথা বলা মানে তো মানে বেশি বেশি ক্লাস নেওয়া মনে করো, তো অসুস্থ হওয়ার পরে যদি কথা বেশি বলা মানে কি বেশি বেশি ক্লাস নিচ্ছি, তার মানে মনে করতে হবে যে মাথায় কোনো সমস্যা হয়েছে। না হলে তো এটা কখনো হয় না যে অসুস্থ হয়ে এখন বেশি কথা বলি, তো এটা অন্য কোনো সমস্যা রয়েছে। তো ফার্মের ক্ষেত্রেও তেমনি ভাবে যে ফার্মের লিকুইডিটি বেশি আর প্রফিটেবিলিটিও বেশি, এটা কেমনে হয়, তাহলে প্রফিট কিভাবে হলো? তো এটা এক্সেপশনাল কেসে হতে পারে এরকম যে আচ্ছা লিকুইডিটি তো বেশি, তার মানে ইনভেস্টমেন্ট কমে গেছে, আর ইনভেস্টমেন্ট কমাতে তার প্রফিট কমে গেছে, তাহলে তো নেগেটিভই হয়। কিন্তু প্রফিট বেড়ে গেছে তার মানে কি হয়তো কোথাও সে কস্ট কমিয়েছে, কোথাও কস্ট কমিয়েছে, এ কারণে হয়তো প্রফিট বাড়তে পারে, সেটা কোনো পার্টিকুলার ইয়ারে হতে পারে। কিন্তু ওভার দ্য ইয়ার the relationship between liquidity and profitability is always inverse. If you take data of 5 years, 10 years, you will find over the year a relationship is like that, and year to year data indicates the same relationship.
সে এক্সেপশন কোন একটি বছরে হয়তো আমরা পেতে পারি, 2 বছরে পেতে পারি। তো আমরা এখানে যে রেজাল্টগুলি বের করলাম তুমি এগুলিও সবগুলির সাথে যদি তুমি মিলাও, নেট প্রফিটের সাথে তুমি ওই যে উপরের, এখন লিকুইডিটির সাথে প্রফিটেবিলিটি যে আমরা বললাম, লিকুইডিটি রেশিও তো আমরা 2টা বের করেছি, আরো একটি আছে ক্যাশ রেশিও, তার মানে ওইখানে হলো 3টা, আর এদিকে আবার প্রফিটেবিলিটি রেশিও আমরা করেছি 4টা। মানে ওখানে ওগুলির সাথে এগুলির যে কোনোটার সাথে যে কোনোটা তুমি কম্পেয়ার করতে পারো। যে ক্যাশ মনে করো এদিকে তুমি কারেন্ট রেশিওর সাথে রিটার্ন অন ইকুইটি কম্পেয়ার করতে পারো, কারেন্ট রেশিওর সাথে তুমি গ্রস প্রফিটের কম্পেয়ার করতে পারো, কারেন্ট রেশিওর সাথে তুমি নেট প্রফিটের সাথে কম্পেয়ার করতে পারো, আবার ওদিকে কুইক রেশিওর সাথে এদিকে নেট প্রফিট বা গ্রস প্রফিট, এটা তুমি যে কোনোটার সাথে যে কোনো ভাবে কম্পেয়ার করে এই বিষয়টি দেখতে পারো। সেক্ষেত্রে কোনোটার ক্ষেত্রে হয়তো এরকম এক্সেপশন পাওয়া যেতে পারে যে 2টাই বেড়েছে, কিন্তু মোস্ট অফ দ্য কেজেস ইন জেনারেল যে একটা বাড়লে আরেকটি কমবে, এরকমই হবে। সো আমরা এখান থেকে কনক্লুশন ড্র করতে পারি, দ্য রিলেশনশিপ বিটুইন প্রফিটেবিলিটি অ্যান্ড liquidity is inverse, because when the liquidity increases, then profitability decreases. And what is the cause is basically because liquidity increases means we have huge amount of cash in our hand, that means our investment capability decreased, or we did not go for investment, so there is less investment, so there will be less return. So the relationship is inverse. Use liquidity, so less profit. And in the same way, when the profitability increases, that means huge investment. And why did we get the fund? We decrease our current assets holding or availability of cash. That means liquidity decreased. At the same time, investment increases and profitability increases. So this proves the relationship between liquidity and profitability is inverse. You got the point? Yes, sir. Sir. এখন প্রশ্ন হলো দেন হোয়াট দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজার উইল ডু। যেহেতু ইনভার্স রিলেশনশিপ জানলাম, এখন ফাইন্যান্সিয়াল ম্যানেজার কি করবে? সে কি বেশি পরিমাণ লিকুইডিটি হোল্ড করবে? তাহলে তো আবার তার প্রফিট কমে যাবে। আবার সে কি কম পরিমাণ লিকুইডিটি হোল্ড করবে? তাহলে তো আবার প্রফিট বেড়ে যাবে, ঠিক আছে, কিন্তু এদিকে তো আবার সে ক্রাইসিসে পড়ে যেতে পারে। তাহলে হাউ টু ম্যানেজ, এখানে সে কি করবে? এই বিষয়টিকে বলা হয় ট্রেড অফ। ট্রেড অফটা কি? ট্রেড ও ডাবল এফ, অফ, ট্রেড অফ, ঠিক আছে, TRADE, ট্রেড ও ডাবল এফ, অফ, ট্রেড অফ। আর একটা এফ দিলে মানে ও এফ দিলে হয় অফ, আর 2টা এফ দিলে হয় অফ। তো ট্রেড অফ বলছি আমরা, দ্যাট মিন এখানে 2টা এফ। So what is the trade-off means? It is the making balance between two scenarios. Here two scenario is, one scenario is liquidity and another scenario is profitability. So in our business there is different scenario. So when we are making comparison, like we can compare with the risk and return, then profitability, liquidity. So there is two scenario, risk and return. That means when risk increases, then what is the relationship with profit? Again, we already discussed about the profitability and liquidity. So these two scenario and what is the relationship and how to make balance, and balancing is the trade off. সো এখন এই ব্যালেন্সিংটা কোথায় হবে? হোয়াট ইজ দ্য পয়েন্ট? কোন জায়গায় আমরা ব্যালেন্সিং করব? দ্যার ইজ নো ফিক্সড রুলস, এর কোনো ফিক্সড রুলস নাই। ইট ডিপেন্ডস অন দ্য রিয়েলিটি অ্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজার অ্যাটিটিউড। ফাইন্যান্সিয়াল ম্যানেজার কিভাবে এটা ব্যালেন্সিং করবে, ইটস আপ টু ইউ। মানে তুমি কত খরচ করবে, যে পার্সোনাল লাইফে তুমি কত খরচ করবে, এর তো কোনো রুলস নাই। এটা এক একজনের উপর এক এক রকম ডিপেন্ড করে। কেউ যদি মনে করে আমি ইউনিভার্সিটিতে যাব বা আবার আসবো বাসায়,
20 টাকার বেশি খরচ করবে না, করতে পারে। কেউ যদি মনে করে না আমি 100 টাকা খরচ করব, করতে পারে। তো যেটি কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট। তো এখানেও মানে মেকিং ব্যালেন্স বিটুইন লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি এটা ফাইন্যান্সিয়াল ম্যানেজারের উপর ডিপেন্ড করবে এবং ফার্ম টু ফার্ম ভ্যারি করবে। কারণ আমি কতটুকু লিকুইডিটি হোল্ড করতে চাই এবং কতটুকু প্রফিট হোল্ড করতে চাই এটা আমাকে সেট করতে হবে। তো রিলেশনশিপটা হলো এরকম, মানে ইনভার্স, তো আমরা আগেই বলেছি। তার মানে কি একটা বাড়লে আরেকটা কমবে, এটা আমরা ধরলাম লিকুইডিটি আর এটা ধরলাম প্রফিটেবিলিটি, তাহলে রিলেশনশিপ হলো এরকম। এরকম মানে কি যে লিকুইডিটি যদি বাড়ে আবার ওদিকে প্রফিটেবিলিটি কমবে। তাহলে ব্যালেন্সিংটা করব আমরা এখানে, এই যে কাট অফ পয়েন্ট দুইটা যেখানে কাট করবে এই পয়েন্টটাই হলো আমাদের ট্রেড অফ পয়েন্ট। তো এখন এটা এরকমও তো হয়, আবার এরকমও হয়, এরকম হয়, মানে যে কোনো পয়েন্টই কিন্তু কাট অফ পয়েন্ট হতে পারে। এটাও তো হয়, এটাও হয়, মানে গ্রাফটা এরকম। তো এখন এই কাট অফ পয়েন্টটাই হলো আমাদের ট্রেড অফ পয়েন্ট। আর সেটা কিরকম হবে, এরকমও হতে পারে, এটা ফাইন্যান্সিয়াল ইলুমিনেটি স্প্যানের মতো স্যার। জি না স্যার কিছু না। তো মানে এরকম হলেও তো কাট অফ পয়েন্ট হয়, আবার এরকম হলেও হয়। এই যে পয়েন্টটা আমরা এখানে শো করলাম, এই কাট অফ পয়েন্টটাই হলো ট্রেড অফ পয়েন্ট। তো এখন সেক্ষেত্রে তুমি যদি মানে প্রফিটেবিলিটি বাড়াতে চাও, এটা মনে করো প্রফিটেবিলিটি, তাহলে প্রফিটেবিলিটি বাড়াতে চাইলে তো এরকম হয়ে যাবে। আর তখন আবার লিকুইডিটির অবস্থা অপোজিট লিকুইডিটি, সেটা আবার কমতে থাকবে, এইদিকে হলো লিকুইডিটি। তো এটা বাড়তে থাকলে এইদিকে এটা কমতে থাকে, আবার এটা কমতে থাকলে এটা বাড়তে থাকে। তো রিলেশনশিপটা এরকম। তো আমরা এখানে যেটি বললাম যে দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজার উইল মেক ব্যালেন্স, দ্যাট মিনস হি অর শি উইল মেক ট্রেড অফ, অ্যান্ড ট্রেড অফ ইজ যে আমরা লিকুইডিটি কতটুকু নিব এবং এর এগেনস্টে আমি প্রফিটেবিলিটি কতটুকু পাচ্ছি। আমি যদি বেশি প্রফিট চাই সেক্ষেত্রে আমাকে লিকুইডিটিকে একটু কি করতে হবে, ফরগো করতে হবে বা ছাড় দিতে হবে, ডিফাই করতে হবে। অ্যান্ড ইন দ্য সেম ওয়ে আমরা যদি লিকুইডিটি বেশি চাই সেক্ষেত্রে প্রফিটকে একটু ছাড় দিতে হবে। তো কোনটা করব, কোনটা কতটুকু করব, it depends on the financial manager, and financial manager will decide what will be the trade off. The trade off বিষয়টি হলো making balance between liquidity and profitability. ওকে, বুঝছো রিলেশনশিপটা? জি স্যার। আচ্ছা, মনে করো ব্যাংকের ম্যানেজার সে কি করবে, সে দেখবে যে লিকুইডিটি তো আমার দরকার, কারণ লোকজন প্রতিদিনই তো টাকা তুলতে আসে। তো টাকা তুলতে আসলে যদি কাস্টমারের টাকা না পায় তাহলে ওই ব্যাংকে থাকবে, সে না। থাকবে না। তাহলে সে খেয়াল করবে যে প্রতিদিন কত কাস্টমার কি পরিমাণ অ্যামাউন্ট টাকা তুলতে আসে, এটা মান্থলি ডেটা নিয়ে এসে দেখবে অন অ্যান অ্যাভারেজ কি পরিমাণ দরকার। তাহলে সে ব্রাঞ্চে সেই পরিমাণ ক্যাশ বা লিকুইডিটি রেখে বাকিটা সে অন্য কাজে ইনভেস্টমেন্টে যাবে। কিন্তু সে যদি মনে করে যে সামনে তো কোনো অকেশন, কোনো ফেস্টিভ্যাল, ঈদ বা অন্য কোনো ফেস্টিভ্যাল হোক, এই সময় লোকজন বেশি টাকা তুলবে, তখন তাকে কি করতে হবে, তখন লিকুইডিটির পরিমাণ একটু বেশি হোল্ড করতে হবে, কারণ যে সিজনাল ভেরিয়েশন। আর তখন এই বেশি হোল্ড করার কারণে অন্যদিকে তার একটু হারাতে হবে, মানে প্রফিট একটু হারাবে, কারণ এই টাকাটা সে এখানে ব্রাঞ্চে রেখে না দিয়ে সে মার্কেটেবল সিকিউরিটিজ, ট্রেজারি বিল এগুলি কিনতে পারতো, সেখান থেকে কিছু আর্ন করতে পারতো, সেই অপরচুনিটি সে হারালো। তার মানে when there is holding huge amount of liquidity and it has some opportunity cost, so এটা হোল্ড করলে এর কিছু অপরচুনিটি কস্ট থাকে। এটা রিয়েলিটি, এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজার বেসড অন হিজ আর হার এক্সপিরিয়েন্স দে উইল ডিসাইড যে কোনটি এটা ফার্মের জন্য বেস্ট ফিটেড হবে, মানে ট্রেড অফ কোথায় হবে। ওকে, বুঝছো সবাই? জি স্যার। তাহলে আমরা এখানে প্রফিটেবিলিটি, লিকুইডিটি জানলাম, এর মধ্যে রিলেশনশিপ জানলাম। তোমরা যেটি ভালো করে শিখবে রিলেশনশিপের নেচারটা কেমন, এটা কেন হয়, ফাইন্যান্সিয়াল ম্যানেজারের করণীয় কি, এবং কোন পয়েন্টে সে ট্রেড অফ করবে,
এই বিষয়গুলি ভালো করে পড়বে, বইয়ে আছে, আর আমি তো আলাপ করলাম তোমাদের সাথে। তো এই চ্যাপ্টারে মূলত আমরা এখানে এই ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অ্যানালাইসিসের মধ্যে আমরা লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি দুইটাই ফোকাস করেছি আমরা। কারণ ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে লং টার্ম ইনভেস্টমেন্ট অন্যান্য বিষয়গুলিতে আমাদের ডিসকাশনের বিষয় না, এই কারণে এই দুইটি রেশিও বা দুইটি সেক্টরকে আমরা এমফাসাইজ করেছি। ইউ গট দি পয়েন্ট? রেশিও তো অনেক আছে, সবগুলি আমরা আলাপ করিনি, আমাদের রেলিভেন্ট যেটুকু ততটুকু এখানে আলাপ করেছি। এখন একটি ফার্মের লিকুইডিটি পজিশন ভালো কি খারাপ সেটি আমরা কিভাবে বুঝবো আমরা লিকুইডিটি রেশিও দিয়ে। গত ক্লাসে আমরা একটু আলাপ করেছিলাম যে এখানে যেমনি 1.23, তারপরে হলো 1.25, তারপরে 1.2। এখন এই ফার্মের অবস্থা কি বলেছিলাম, ভালো না খারাপ? খারাপ। কুইক রেশিও 0.56 বা 0.46, 3 বছরে যদি এরকম দেখি, তো এই ফার্মের অবস্থা কি বলেছিলাম? আচ্ছা, তাহলে এবার একটি রেজাল্ট লিখো। কারেন্ট রেশিও 3 বছর লিখো, কুইক রেশিও 3 বছর, 3টা কলাম লিখো, আমি রেজাল্টগুলি বলছি। এক্স লিমিটেড কোম্পানি, আর নিচে লিখো কারেন্ট রেশিও ইয়ার 1 2.5, year 2 2.3, year 3 2.0। লিখেছো? জি স্যার। কুইক রেশিও লিখো 1.4, year 2 1.25, year 4 1.1। এই ফার্মের অবস্থা কি বলো? স্যার আগের 2টা বছর বুঝতে পারিনি স্যার। ইয়ার 2 কেউ লিখো নাই? একজন বলো। আমি তো এটা নিজেই বললাম, আবার মানে যা মনে আসছে তাই বলছি, এই জন্য আরেকজন দেখে বলো। কারেন্ট রেশিও তারপর ইয়ার 2 তে হচ্ছে 2.3 কত বলছি? আর ইয়ার 3 তে হচ্ছে 2.0। কুইক রেশিওটা বলো। কুইক রেশিও হচ্ছে 1.4, 1.5 and 1.1। হুম, 1.25 না? হ্যাঁ 1.25। তাই তো বলছি। এখন এই ফার্মের উপরে এর ফাইন্যান্সিয়াল অবস্থা, স্পেশালি ফাইন্যান্সিয়াল অবস্থা বলতে তো সবকিছু মিন করে, আমরা টোটালটা যাচ্ছি না। এই ফার্মের লিকুইডিটি কন্ডিশন বা পজিশন, হোয়াট অ্যাবাউট দ্য লিকুইডিটি পজিশন অফ দ্য ফার্ম, এই ব্যাপারে একজন বলো। কে বলবে এই ফার্মের লিকুইডিটি পজিশনটা কেমন? কি বলবে? না ওকে রেজাল্টগুলি দেখে দেখে যে কেউ বলো, এক্সপ্লেইন করো ফার্মের অবস্থা। তুমি তো এখন ফাইন্যান্সিয়াল ডক্টর, তাই না? ডাক্তাররা কি করে, রোগীর লক্ষণগুলি দেখে দেখে বলে যে আপনার এই অবস্থা, এই অবস্থা হলে তো আপনার বেশি দিন কন্টিনিউ করলে আপনার আরো খারাপের দিকে যাবে, আপনার এই করা উচিত, তো মানে সাজেশন। তো তুমি এখন ফাইন্যান্সিয়াল ডক্টর, তুমি এখন এক্সপ্লেইন করবে ফার্মের অবস্থা এই, ফার্মের কি করা উচিত সেই সম্পর্কে সাজেশন দিবে, বলো। প্রথম বছরে ফার্মের অবস্থা ভালো স্যার। আমি টোটালটাই বলো একসাথে। লিকুইডিটি পজিশন কে বলবে ডিটেইল?
কে বলবে? কেউ বলবে না? তার লিকুইডিটি পজিশন মানে খারাপ, খারাপ কেন? তারপর জন্য ইনভেস্ট করেছি বেশি, এজন্য রিটার্ন বাড়বে আর প্রফিটটা বাড়বে নাকি? প্রফিট নিয়ে তো এখানে কোনো আলাপই করিনি আমরা তো শুধু লিকুইডিটির কথা বলেছি, প্রফিটেবিলিটির কোনো রেশিও বলিনি তো। আচ্ছা, তো এখন তুমি এর লিকুইডিটি পজিশন এক্সপ্লেইন করবে এবং সাজেশন দিবে, মানে শরীরের অবস্থা কি সেটা বলবে এবং তার করণীয় কি, কি কি ওষুধ খাবে আর কি কি করবে সেগুলি বলবে। কেউ বলতে পারবে না? তুমি তো ডাক্তার হতে পারো না এখনো, ফাইন্যান্সিয়াল ডাক্তার। আর এই ফার্মের অবস্থা স্যার তার মোটামুটি ভেরি বিগ আর স্যার মোটামুটি ভালো স্যার। রেশিও ইন্ডিকেটস দ্য লেভেল, মানে বিলো লেভেল, বিলো দ্য লেভেল। কারেন্ট রেশিও স্ট্যান্ডার্ড মান হচ্ছে 1.5%। তো অ্যাকর্ডিং টু কারেন্ট রেশিও প্রথম বছর আছে 2.5%, দ্বিতীয় বছর 2.3 আর তৃতীয় বছর হচ্ছে 2.0। তো অ্যাকর্ডিং টু কারেন্ট রেশিও ফার্মের অবস্থা ভালো। তোমার সাউন্ড অনেক কম শোনা যাচ্ছে, একটু লাউড বলো। কারেন্ট রেশিও এক্সপ্লেইন করেছে তুমি বোধহয়। জি স্যার। হ্যাঁ, তারপরে বলো। স্যার কারেন্ট রেশিও স্ট্যান্ডার্ড মান হচ্ছে 1.5। তো ফার্মের ফার্স্ট ইয়ার রেশিও হচ্ছে 2.5। 1.5 না 2.5? আচ্ছা, একটু চিন্তা করো, একটু হোল্ড করো এবং চিন্তা করো। আমি স্যার 1 স্যার 1 স্যার একটু কুইক রেশিওর মিনিমাম রেঞ্জ তো স্যার 1। রেশিও কারেন্ট রেশিও 2.5 না? কারেন্ট রেশিও 2.5। 2.5 কারেন্ট রেশিও। মিনিমাম তো 1। 1.5। হ্যাঁ, আর কেউ বলবে? কুইক রেশিওর দিক দিয়ে স্যার এই ফার্মের অবস্থা স্যার অনেক ভালো, কারণ স্যার কুইক রেশিওর মিনিমাম রেঞ্জ হচ্ছে 1 স্যার। আর এখানে স্যার দেখতে পাচ্ছি সবগুলোই স্যার 1 এর থেকে বেশি আছে, 1.4, 1.2, 1.1। আর স্যার কারেন্ট রেশিও স্যার আরেকটু ভালো করতে হবে, যদি অ্যাসেস্ট স্যার যদি আরেকটু বাড়ায় স্যার এই ফার্মটা। ওকে ফাইন। তো আমরা এখানে যদি বলি এভাবে, লিকুইডিটি পজিশন তো অলরেডি আমরা জানি, সেটি কি? The ability of the farm to pay out the current liability. So how much financial solvency or the capability the farm has to support the current liability. তো কারেন্ট লাইবিলিটিকে পেমেন্ট করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য কি পরিমাণ তার লিকুইডিটি রয়েছে, এটাই ইন্ডিকেট করে লিকুইডিটি পজিশন। তো এট ফার্স্ট ইউ উইল ডিসকাস or you will define what does liquidity position means. So already I told, liquidity position is the firm's ability to support its current liability. So if we observe the ratios, current ratio and quick ratio, it indicates the firm has financial solvency because it can support its current liability. So in case of current ratio, so the firm has more than 2, that means against 1 taka liability the firm has more than 2 taka asset. So by this 2 taka asset the firm can easily support its current liability. And in the same way, if we discuss about the quick ratio or the quick asset, or how quickly the firm is able to support its current liability. So if we observe that ratio result, we find all the ratio result is more than 1, because 1 is the marginal point. So they have at least 1.1, 1.25 and 1.4. So they have enough or sufficient quick asset to support current liability. That means anytime the firm is ready to pay its all current liabilities.
So from this discussion, from this analysis, or from this result, we can draw conclusion the financial solvency of the firm is sound enough, or the liquidity position of the firm is good enough to support its current liability. So as a financial analyst, we need to suggest the firm should continue this position, it should keep it up in the future, because if they cannot keep it up in future, they will not be able to support the current liabilities. So their current position is good or sound enough, and in future they should continue it, they should hold it, so that they can continue their good performance in the long run. Okay, you got the explanation? Yes, sir. তাদের স্বাস্থ্য ভালো, আমরা বলেছি ফাইন্যান্সিয়াল হেলথ ইজ গুড এনাফ। এই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য তাদের যা যা দরকার খাওয়া দাওয়া সেগুলি করতে হবে ভবিষ্যতে, যাতে তার কোনো সমস্যা তৈরি না হয়। খাওয়া দাওয়া, রেগুলার এক্সারসাইজ এগুলি করলেই তো সে ভালো থাকবে। এখন তো ভালো আছে, সেই ভালো পারফরমেন্স যাতে ইন ফিউচার থাকে সেটি তার কন্টিনিউ করতে হবে, আমরা সেটাই বলেছি। বুঝছো? জি স্যার। আর আমাদের বইয়ের যে এক্সাম্পলটি আমরা দেখেছিলাম সেটা ছিল এর অপোজিট, তাই না? জি স্যার। আচ্ছা, এখন ওইটাকে এক্সপ্লেইন করো কেউ একজন, মানে আমরা যেটা বের করেছিলাম ওইটা সম্পর্কে কে বলবে? আর বলবো? বলো। At first we know liquidity position. Liquidity position is fund's ability to support current assets and payment ability, and that this firm current ratio is 1.23 is less than 2.5. That firm current ratio is very low, so and quick ratio is 0.555. That's minimum days 1. So this firm is payment ability is very weak, and they cannot immediate payment liability, and their And what should they do? This is their current condition, so what should they do? তাদের সাজেশন দিবেন না কিছু, কি করবে তারা? জুবাইরকে শুনতে পাচ্ছি না। তাদের লাইবিলিটি কমাতে হবে এবং কারেন্ট অ্যাসেটস ইনক্রিজ করতে হবে। এবং লায়াবিলিটি কমাতে হবে কিভাবে? কমাতে হলে তো তার পেমেন্ট করতে হবে, তার তো নাই। জি স্যার। লায়াবিলিটি কমাতে হবে, এটা তুমি কিভাবে বলবে? ওর তো টাকা নাই, ক্যাশ নাই, তো লিকুইডিটি থাকলে তো রেশিও বেশি আসতো। আর কেউ বলবে? ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। ইনভেস্টমেন্ট বাড়ালে তো প্রফিট বাড়বে, কিন্তু তার লিকুইডিটি তো আর বাড়বে না। ইনভেস্টমেন্ট বা প্রফিটেবিলিটির সাথে লিকুইডিটি রিলেশন তো অপোজিট। ইনভেস্টমেন্ট বাড়ালে লিকুইডিটি বাড়বে না কমবে? আর কেউ বলবে? ইফরাত, স্নিগ্ধা বলবে কিছু? না স্যার। বলবে না। আর কে বলবে? রোকেয়া আক্তার বলবে কিছু? তার ব্যাংক থেকে লোন নিতে পারে। লোন নিলে তো লায়াবিলিটি আরো বেড়ে যাবে। সব রেশিও একসাথে ঘুরাই ফেলতেছে, এখন কোনটা করবে? রোকেয়া আক্তার কি বলবে বলো?
আর সব রেশিও তো এখন প্যাচ লাগতেছে কোনটার ও সাথে কোনটা। পেঁচাই ফেলছে তুমি, এটা আরেক জি জটিল, স্যার। এটা আরো জটিল হয়ে গেল বিষয়টা। আমরা আমাদের এই ফার্ম সম্পর্কে এতটুকু বলতে পারি, their liquidity position is very bad, they are in danger, below danger level, or they are in danger। এটা নিয়ে গত ক্লাসে অনেক আলাপ করলাম না, লাইফ সাপোর্ট কত কিছুই তো বলছিলাম। স্যার কোমায় চলে গেছে। হ্যাঁ, তো এগুলি বলছিলাম না, তাহলে ভুলে গেছো? ওইটাই হবে। তো সেটা হবে না, তাদের their quick ratio should be 1 and they have 0.55, that means the farm has 1 টাকা liability but they have 0.55, means 50 পয়সা, 50 পয়সা অ্যাসেট আছে তাদের 1 টাকা লায়াবিলিটির এগেইনস্টে। এখান থেকে কি স্যার? লোকজন পাবে কত? 1 টাকা, আর তার আছে কত? তাহলে সে পেমেন্ট করবে কিভাবে? তার তো পেমেন্ট করার এবিলিটি নাই। সো দে আর ইন ডেঞ্জার। সো ইমিডিয়েটলি দ্য ফার্ম শুড ইমপ্রুভ ইটস, মানে সাজেশন যদি বলি, ইমপ্রুভ ইটস লিকুইডিটি পারফরমেন্স। এন্ড কোশ্চেন ইজ হাউ they can decrease their investment at a certain, to some extent, it is portion of investment can be released to immediately support the liquidity। মানে ইনভেস্টমেন্ট ধরে নিলাম আছে, ওর সম্পর্কে আমরা হয়তো বেশি জানি না আছে কিনা। তো if they have investment they should release a certain portion of investment, that means selling the investment and release the fund and support the liquidity। If they can immediately support, it is possible to survive, and if it is not possible, then their business may shut down, they can go for liquidity crisis, and that will ultimately send them to bankruptcy, and bankruptcy is the death of the farm, already you know, and in finance term it is winding up or bankruptcy. So this is the ultimate fate of the farm if they cannot manage their liquidity as early as possible immediately. So their action should be immediate to support their liquidity position. So in this way they can survive, otherwise they cannot survive in the long run. So forget about the profitability, they need to survive now। প্রফিট হবে কি হবে না সেটা পরে চিন্তা করবে, এখন তার বাঁচতে হবে, এই বাঁচার জন্য তার যা করণীয় সেটা তার করতে হবে, এটা না করলে সে মারা যাবে এখনই। বাংলাদেশের যেমনি আমরা যদি এক্সাম্পল দিই, ডিউনো পদ্মা ব্যাংক নাম শুনেছ? পদ্মা ব্যাংক, না স্যার। পদ্মা ব্যাংকের নাম শুনুনি? স্যার শুনছি। কোথায় দেখেছে পদ্মা ব্যাংক? স্যার ইন্স্যুরেন্স কোম্পানি। পদ্মা ব্যাংক দেখেছো? পদ্মা ব্যাংকের অবস্থা হলো এই অবস্থায় যেটা বললাম এতক্ষণ। কাস্টমাররা গিয়ে টাকা তুলতে যায়, টাকা পায় না, পরে আসে 50,000 টাকার চেক দিচ্ছ, তোমার নিজের টাকা কিন্তু, যে আমি টাকা তুলতে এসেছি, বলে সরি এখন অ্যাভেলেবেল নাই, আগামীকাল আসেন অথবা 1 সপ্তাহ পর আসেন, অথবা ফান্ড অ্যাভেলেবেল হলে আপনাকে ফোন দিবে। তুমি তখন কি বলবে? তোমার টাকা তুমি তুলতে গিয়েছো, আবার বলে পরে আসেন, তুমি মেনে নিবে এটা? না স্যার। তাহলে তাদের অবস্থা হয়েছে এই, তারা লাইফ সাপোর্টে চলে গিয়েছে, তাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। অক্সিজেন কে দিয়েছে? গভর্নমেন্ট দিয়েছে। কিভাবে দিয়েছে? ফাইন্যান্সিয়াল রেস্কিউ প্ল্যান, মানে লোন দিয়ে অনেক টাকা পয়সা দিয়ে যে তোমরা টিকে থাকো, বেঁচে থাকো, এইভাবে তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে। সো এখন বেঁচে আছে, যদি এই বেঁচে থাকা এই অবস্থা থেকে ইমপ্রুভ না করে
already they lost their customer faith, customer trust, and many customers are leaving them, চলে যাচ্ছে। সো দে আর ইন লিকুইডিটি ক্রাইসিস। এখন তাদেরকে সাপোর্ট দেয়া হচ্ছে, তারপরও মানে রেস্কিউ প্ল্যান হিসেবে, বাট দে ক্যানট এখনো মানে ব্রিং ব্যাক করতে পারেনি, আগের জায়গায় আসতে পারেনি। সো দে আর ট্রাইং। এরকমের ফার্ম যারা রয়েছে এরা হলো দে আর ইন লিকুইডিটি ক্রাইসিস। তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে, তারা যদি এই অবস্থা থেকে ফিরে না আসে। এখন কেন হয়েছে সেটি অন্য বিষয়ে অনেক আলোচনা, অনেক কিছু আছে। দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, অনেক কারণে এগুলি তদন্ত হয়েছে, তদন্ত সুপারিশ হয়েছে, বাংলাদেশ ব্যাংক বলেছে এগুলি কি করণীয়। তো শেষমেশ গিয়ে তাদেরকে এইসব ফাইন্যান্সিয়াল প্ল্যান বা বেইল আউট প্ল্যান বলে, আমরা তো বললাম যে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, এটা হলো বেইল আউট প্ল্যান। বেইল আউট দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে। তো এখন বেঁচে আছে, দেখা যাক কতদিন বাঁচে, বা তাদের স্বাস্থ্য আবার ভালো হয় কিনা, আগের মতো অবস্থা হয় কিনা, এটা দেখার বিষয়। বাট দে আর সাফারিং ফর এ লং টাইম, ওভার দ্য লাস্ট 2 or 3 years they are suffering. You got the point? যারা ব্যাংকে চাকরির জন্য ট্রাই করতেছো, চিন্তা ভাবনা করতেছো, এইসব ব্যাংকের অবস্থা জানতে হবে কিন্তু। স্যার 2-3 বছর এরকম হলে ওনারা ব্যাংক অফ করে দেয় না কেন? এইভাবে স্যার কতদিন? এটা তো জটিল প্রশ্ন। অফ করে দিবে কে? অফ করে দেয় কে? অথরিটি কে বলো তো? গভর্নমেন্ট। সেই যদি হয় ওই ব্যাংকের মালিক, তাহলে কি হবে? সব লস তার কাঁধে যাবে। এটাই হলো জটিল প্রশ্ন, বললাম না জটিল কোশ্চেন কেন? জটিল কোশ্চেন এই জন্য ডাক্তার নিজেই যদি অসুস্থ হয়ে যায়, নিজের ট্রিটমেন্ট যদি নিজেই করতে ফেল হয়, তাহলে কি হবে অবস্থা? তো মালিকের না হলো গভর্নমেন্টের লোকজনের, তাহলে বন্ধ কে করে দিবে? তোমার কথা শুনবে কেউ? জি না স্যার। যে অথরিটি, যে অ্যাকশন নিবে, তারই যদি ব্যাংক হয়, ওখানে ঘটনাটা তাই। না হলে বন্ধ হয়ে যেত কবে? তোমার ব্যাংক হতো এতদিন, এটা বন্ধ হয়ে হিস্ট্রিতে চলে যেত। আমরা এতদিন হিস্ট্রি পড়তাম যে 2016 সালে বাংলাদেশে এই নামে একটি ব্যাংক ছিল, এই ব্যাংকের মালিক ছিল সুমাইয়া আক্তার। আজকে এই ব্যাংক নাই দেশে, কিন্তু সুমাইয়া আক্তার ভালো মতোই বেঁচে আছে, এরকম হিস্ট্রি পড়তাম আমরা। কিন্তু এটা হবে না ওই ব্যাংকের ক্ষেত্রে, কারণ তো বললাম না। আর বেশি কিছু বললে তো বলবা আবার যে স্যার সরকারের সমালোচনা করে, এই জন্য আর বেশি কিছু বললাম না। জি স্যার। আমরা এই লিকুইডিটি এন্ড প্রফিটেবিলিটি সম্পর্কে জানলাম। এই চ্যাপ্টারে মূলত এগুলি ছিল আমাদের ডিসকাশন। তো আর কয়টা ক্লাস পাবো আমরা পরীক্ষার আগে? স্যার মেবি শুধু সামনের উইকের 2টা ক্লাস। 2-3টা পাবো, তাই না? 2টা স্যার। 2টা স্যার সর্বোচ্চ। 2টা। ওকে, তাহলে নতুন আরেকটা টপিক হয়তো আগামী ক্লাসে শুরু করবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত থাকলো, যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট থাকে বলতে পারো। স্যার ওভারঅল এই চ্যাপ্টারের থিওরি মানে এই লিকুইডিটি এর মানে জাস্ট অ্যানালাইসিস করে আপনি আমাদেরকে আস্ক করবেন, এটাই তো স্যার? এছাড়া তো কোনো এক্সট্রা থিওরি এই চ্যাপ্টারে নাই। এক্সট্রা থিওরি আছে যে পড়েছিলাম না আমরা, হু আর দ্য ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, গত ক্লাসে পড়েছিলাম। তারপরে আর টুকটাক কিছু বলেছিলাম, দেখো ওখানে। স্যার ওটা আবার একটু বলবেন স্যার, যে কমায় চলে গেলে একদম কুইক রেশিও স্যার যদি একেবারে কমে যায়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে স্যার? তাদের ইনস্ট্রাকশন কি দিতে হবে? ইমিডিয়েটলি ফান্ড দরকার। সেই ফান্ড কোথায় পাবে? ইনভেস্টমেন্ট থেকে কিছু নিয়ে আসুক, মানে কি ইনভেস্টমেন্ট আছে ওইটা সেল করে দিয়ে ওখান থেকে কিছু ফান্ড নিয়ে আসুক, বুঝো না? তুমি মনে করো ব্যক্তি, তোমার হিউজ ক্রাইসিসে পড়ে গেছে, তোমার টাকা পয়সা নাই এখন,
কি করবা তুমি? এখন ইমিডিয়েটলি তো বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য কি করবা? তোমার ওয়াইফকে বলতে পারো তোমার কিছু গহনা বিক্রি করে দাও, পরে আবার কিনে দিব। আগে বেঁচে থাকি, তারপরে কয়েকদিন পরে আবার কিনে দিব। এটা হলো ইমিডিয়েটলি বেঁচে থাকার উপায়। তো ফার্ম কি করবে? তার ইনভেস্টমেন্ট আছে, তো সেখান থেকে কিছু ফান্ড রিলিজ করবে, রিলিজ করে নিয়ে এসে আপাতত লিকুইডিটি ক্রাইসিসকে সাপোর্ট দিবে। সাপোর্ট দিয়ে একটি অবস্থায় বেঁচে থাকার বিষয়টি এনশিওর হলে দেন দে উইল ম্যানেজ, যে কিভাবে কি ক্রাইসিস, এটা কিভাবে আরো ভালো করবে সে। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। এনি আদার কোশ্চেন? স্যার আপনি যে বললেন টোটাল অ্যাসেটটা ওইটা কিভাবে করব? মানে কারেন্ট অ্যাসেট। টোটাল অ্যাসেট তো তুমি ব্যালেন্স শিটেই পাবে। টোটাল অ্যাসেট, কারেন্ট অ্যাসেট প্লাস ফিক্সড অ্যাসেট ইকুয়াল টু টোটাল অ্যাসেট। অ্যানসারটা কত হয় বললেন? অ্যানসারটা তো ব্যালেন্স বইয়ে আছে, শিটটাতে আবার বইয়েরটা আমি বলেছিলাম না। লায়াবিলিটি লেস করছে, ওটা রিটার্ন অন কিন্তু অ্যাসেট, কিভাবে করছে স্যার? রিটার্ন অন অ্যাসেট বইয়ের রেজাল্টটা তো আমি বললাম 0.059, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার 0.054, থার্ড ইয়ার 0.052 রিটার্ন অন অ্যাসেট। এটি তুমি বের করলেই পাবে। স্যার টোটাল অ্যাসেট তো স্যার দেওয়া নাই স্যার এখানে। দেয়া না থাকলে তুমি বের করবে, ওখানে তো কারেন্ট Current অ্যাসেট, asset ফিক্সড plus অ্যাসেট fixed এগুলি তো দেয়া আছে। কারেন্ট অ্যাসেট আর ফিক্সড ওটা অ্যাসেট ব্যালেন্স শিট দেখো, ব্যালেন্স শিটে টোটাল অ্যাসেট পাবে। ওখানে দুইটা তো, একটা ইনকাম স্টেটমেন্ট, একটা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে দেখো। স্যার এখানে মনে হয় পুরোটা আসে নাই স্যার ব্যালেন্স শিট, নিচে দিয়ে। ওই পর্যন্তই তো, নিচে নাই। নেট অ্যাসেট দুইটা কি যোগ করব? কারেন্ট অ্যাসেট প্লাস ফিক্সড অ্যাসেট। জি, হ্যাঁ দুইটা যোগ করতে হবে। ফিক্সড অ্যাসেট যোগ করলেই তো তোমার টোটাল অ্যাসেট হয়ে যাবে। টোটাল। আচ্ছা স্যার বুঝছি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি। জি স্যার। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া থাকলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।